নমস্কার, বংডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব স্থিতি ও গতি অর্থাৎ রেস্ট অ্যান্ড মোশন নিয়ে। এটি রেস্ট অ্যান্ড মোশনের প্রথম খণ্ড, যেখানে আমরা কাইন্ড অফ মোশন, রোটেশন, ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, রিটার্ডেশনের মতো বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভীষণ ডিটেলসে আলোচনা করব বাস্তব উদাহরণের মাধ্যমে। মনে রাখবেন, নিউটন ল থেকে শুরু করে হোল ক্লাসিক্যাল মেকানিক্সের প্রাইমারি পিলার হলো আজকের এই রেস্ট অ্যান্ড মোশনের প্রথম খণ্ড। তো চলুন কন্টেন্টের দিকে এগিয়ে যাওয়া যাক। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা সংক্রান্ত সম্ভাব্য প্রশ্ন উত্তর ও তার সঠিক ব্যাখ্যা সহ স্টাডি মেটেরিয়াল পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বংডেমি চ্যানেল, এবং আমাদের চ্যানেল থেকে প্রকাশিত ভিডিও স্টাডি মেটেরিয়াল সম্পর্কে আপডেট থাকার জন্য অবশ্যই বেল বাটনে প্রেস করুন। দেখুন, চারপাশে আমরা যে প্রথমে স্থিতির ক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরুন, একটা বই টেবিলের উপর পড়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে বই ও টেবিল দুজনেই কিন্তু স্থির হয়ে আছে, কিন্তু সত্যি সত্যি করে স্থির অবস্থায় আছে? আমরা জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, কাজেই পৃথিবীর সঙ্গে সঙ্গে পৃথিবীর উপরে সমস্ত বস্তুও সূর্যের চারদিকে ঘুরছে। তা এইভাবে যদি আমরা বিচার করে দেখি, তাহলে দেখতে পারবো যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই গতিশীল, অর্থাৎ অ্যাবসলিউট রেস্ট বা পরম স্থিতি বলে কিছু নেই। ঠিক এইভাবে যদি আমরা গতির প্রসঙ্গে আছি, ধরে নেওয়া হলো যে একটি রেলগাড়ি প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে ধাবমান। এখন গাড়িটির এই যে গতি, সেটি হলো পৃথিবীর সাপেক্ষে, অর্থাৎ যখন পৃথিবীকে স্থির বলে ধরা হচ্ছে তখন আমরা এই রেলগাড়িটির গতি মেজার করছি। কিন্তু পৃথিবী তো সূর্যের চারদিকে ঘুরছে। আবার বাস্তবে সূর্যও স্থির নয়, কারণ সমস্ত সৌরজগতই ছায়াপথের মধ্যে দিয়ে প্রচন্ড বেগে ধাবমান হচ্ছে। আবার প্রত্যেকটি ছায়াপথ অর্থাৎ গ্যালাক্সিও একে অন্যের সাপেক্ষে গতিশীল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে রেলগাড়িটির গতিও কিন্তু পরম গতি বা অ্যাবসলিউট মোশন নয়। এত সব ঘটনা নিয়ে আলোচনা করার পর আমরা কি এই কনক্লুশন ড্র করতে পারি না যে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো বস্তুরই স্থিতি বা গতি সবসময় হচ্ছে সাপেক্ষিক বা পার্সপেক্টিভ, অর্থাৎ অ্যাবসলিউট মোশন বা অ্যাবসলিউট রেস্ট অ্যাকচুয়ালি এক্সিস্টই করে না। বেসিক্যালি আমরা যখন কোনো বস্তুকে স্থির বা সচল বলি, সেটা কোনো একটা নির্দেশ তন্ত্র বা রেফারেন্স ফ্রেমের নিরিখে বলি। আমরা পরে যখন কাইনেমেটিক্স এর উপর আলোচনা করব, তখন এই সমস্ত কার্টেসিয়ান ফ্রেম, পোলার ফ্রেমের উপর ভীষণ বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। দেখুন, গতি তথা মোশনকে বেশ কিছু ভাগে ভাগ করা যায়, যেমন ট্রান্সলেশনাল মোশন, রোটেশনাল মোশন, পিরিয়ডিক মোশন, নন পিরিয়ডিক মোশন। কিন্তু আমরা এখানে সিলেবাস অনুসারে শুধুমাত্র চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন এবং ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন সম্পর্কে এখানে আলোচনা করব। মনে রাখবেন, এই দুই মোশনের উপর ডিপেন্ড করেই কিন্তু ভাইব্রেটরি মোশনের মতো বিভিন্ন জটিল মোশনগুলোকে তৈরি করা হয়েছে। দেখুন, সচল বস্তুর প্রতিটি কণার গতি যদি একই ধরনের হওয়ার জন্য বিভিন্ন সময়ের ব্যবধানে ওই বস্তুর যে কোনো দুটি কণার মধ্যবর্তী যে সংযোগ সরলরেখা, যে স্ট্রেট লাইন আছে, সেই স্ট্রেট লাইনের অবস্থান পরস্পরের সাথে যদি সমান্তরাল অর্থাৎ প্যারালাল হয়ে থাকে, তবে সে বস্তুর গতিকে বলা হয় চলন গতি বা ট্রান্সলেশনাল মোশন। দেখুন, আমরা ছবিতে একটা পাথর দেখতে পাচ্ছি। এই পাথরটিকে যখন সরানো হলো কালো ও লাল ডটেড লাইন এঁকে এই পাথরের যে কোনো দুটি আরবিটারি কণার ডিসপ্লেসমেন্টকে দেখানো হলো। দেখুন, এই দুটি লাল ও কালো ডটেড লাইন কিন্তু একে অন্যের সাথে প্যারালাল অর্থাৎ সমান্তরাল। অর্থাৎ লাইন দুটিকে যদি আরো বাড়ানো যায়, অনন্ত অবধি যদি বিস্তার করানো যায়, তাও কিন্তু লাইন দুটি পরস্পরকে কাট করবে না। এরপরে আসে রোটেশনাল মোশন। যখন কোনো একটি বস্তু একটি নির্দিষ্ট বিন্দু বা অক্ষের চারদিকে ঘুরতে থাকে, তখন ওই বস্তুর গতিকে বলে ঘূর্ণন গতি বা রোটেশনাল মোশন। মনে রাখবেন, চলন বা ট্রান্সলেশন মোশন হলো সরল রৈখিক গতি, কিন্তু ঘূর্ণন বা রোটেশনাল মোশন হলো কিন্তু সামতলিক বৃত্তাকার গতি। আমরা আমাদের এই ছবিতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি অবজেক্ট তার একটা নির্দিষ্ট অক্ষের চারদিকে বা নির্দিষ্ট একটা অক্ষকে কেন্দ্র করে দেখুন রোটেট করে যাচ্ছে, কাউন্টার ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ। এরপর গতি সংক্রান্ত কয়েকটি রাশি তথা কোয়ান্টিটি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে একটা ব্যাপার জেনে নিতে হবে যে কোনো রাশিকে ভেক্টর রাশি বা স্কেলার রাশি কখন বলা হবে। যে সমস্ত রাশি শুধুমাত্র মান থাকে কিন্তু অভিমুখ থাকে না বা ডাইরেকশন থাকে না, তাকে বলা হয় স্কেলার রাশি। এবং যে সমস্ত রাশির মান অর্থাৎ ম্যাগনিটিউড এবং অভিমুখ অর্থাৎ ডাইরেকশন এই দুটোই থাকে, তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। উদাহরণস্বরূপ বলা যায়, ধরুন আপনি একদিন বাজারে গিয়ে দোকানদারকে বললেন যে আপনার 1 কেজি আলু দরকার। এখন এই 1 কেজির যে কেজি, এই কেজি ইউনিটটা ইন্ডিকেট করছে আপনি যত পরিমাণ আলু কিনবেন সেই পরিমাণ আলুর কোয়ান্টিটির মেজারমেন্ট, যেটা আপনি কেজি দিয়ে বোঝাচ্ছেন। কিন্তু আপনি ধরুন আপনার বাড়ি থেকে অফিস যাচ্ছেন সাইকেলে চড়ে বা গাড়ি করে 20 কিলোমিটার বেগে।
বেগে। এই যে 20 কিলোমিটার বেগে আপনি যাচ্ছেন, এই 20 কিলোমিটার বেগের কিন্তু নির্দিষ্ট মান এবং অভিমুখ অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই আছে। কারণ আপনি সাইকেল চালিয়ে নির্দিষ্ট কোনো একটা দিকেই যাচ্ছেন, নয় উত্তর দিকে যাচ্ছেন, তা নয়তো আপনি দক্ষিণ দিকে যাচ্ছেন, তা নয়তো পূর্ব দিকে যাচ্ছেন, তা নয়তো উত্তর পশ্চিম দিকে যাচ্ছেন। অর্থাৎ বেগ এই রাশিটির মান হলো 20 এবং এর নির্দিষ্ট দিকও বর্তমান। তাই আপনার 20 কিলোমিটার পার আওয়ার বেগ কিন্তু একটি ভেক্টর রাশি। আশা করি স্কেলার রাশি এবং ভেক্টর রাশির যে প্রাইমারি ফান্ডা সেটা বুঝে গেছেন। এবার দেখে নেওয়া যাক সরণ কাকে বলে। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে কোনো একটি নির্দিষ্ট দিকে কোনো সচল বস্তুর অবস্থানের পরিবর্তনকে ওই বস্তুর সরণ বা ডিসপ্লেসমেন্ট বলা হয়। এক্ষেত্রে মনে রাখা দরকার, বস্তুর প্রথম ও শেষ অবস্থানকে একটি সরল রেখা দিয়ে যোগ করলে যে রৈখিক দূরত্ব পাওয়া যায় সেটাই হলো সরণের মান তথা ম্যাগনিটিউড। এবং ওই সরলরেখা বরাবর বস্তুর প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানের দিক তথা ডাইরেকশনই হলো ওই সরণের নিজের অভিমুখ। তো চলুন এই সরণের এই যে প্রাইমারি যে ফান্ডা, এই ব্যাপারটাকে আমরা একটু বাস্তব উদাহরণ দিয়ে বুঝে নিই। দেখুন, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। এই ছবিতে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি চারটে পয়েন্ট কি কি, এ বি এম এন। ধরুন সবার প্রথমে একটি প্লেন এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল সম্পূর্ণ একটি স্ট্রেট লাইন অনুসারে। অর্থাৎ আমরা পয়েন্ট এ এবং পয়েন্ট বি এর মাঝখানে একটা কমপ্লিট স্ট্রেট লাইন পেলাম, যেটা হলো এ বি। পরবর্তীকালে আরেকটি প্লেন এ পয়েন্ট থেকে কার্ভেচার আকার নিয়ে এন পয়েন্টে পৌঁছালো এবং সেখান থেকে দিক পরিবর্তন করে এন পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছালো। এবং পরবর্তী আরো একটি প্লেন ধরে নিন, এ পয়েন্ট থেকে উত্তর দিকে অবস্থিত এম পয়েন্টে পৌঁছালো প্রথমে এবং সেখান থেকে বি পয়েন্টে পৌঁছালো। অর্থাৎ এই তিনটি প্লেনই বিভিন্ন রকম পথ অনুসরণ করে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছালেও সরণের মান হলো এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যবর্তী রৈখিক সরলরেখার দূরত্ব। অর্থাৎ যদি এ বি স্ট্রেট লাইনের দৈর্ঘ্য হয় 10 কিলোমিটার, তো এই 10 কিলোমিটারই হলো সরণের মান। এবং এই সরণের অভিমুখ কোন দিকে হবে? দেখুন, প্রাইমারি অবস্থান ছিল এ পয়েন্ট এবং লাস্ট পজিশন অর্থাৎ ফাইনাল ডেস্টিনেশন ছিল বি পয়েন্ট, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে। আরো একটি উদাহরণ দিয়ে আমরা এই সরণের ব্যাপারটিকে আরেকটু ভালোভাবে বুঝে নিই। দেখুন, আমরা দেখতে পাচ্ছি একটি রকেট এ পয়েন্ট থেকে 4 কিলোমিটার পথ অতিক্রম করে পশ্চিম দিকের বি পয়েন্টে পৌঁছানোর পর রকেটটি 90 ডিগ্রি ঘুরে গিয়ে তার গতিপথ বদলে উত্তর দিকে আরো 3 কিলোমিটার পথ অতিক্রম করে সি পয়েন্টে পৌঁছলো। এবার আমরা রকেটটির প্রথম অবস্থান এ পয়েন্ট এবং শেষ অবস্থান সি পয়েন্টকে একটি সরল রেখা দিয়ে যুক্ত করলে এ সি এই স্ট্রেট লাইনটা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এবিসি ত্রিভুজটা পেয়েছি, যার এবি এবং এসি এই দুই বাহুর মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিভুজটি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখানে দেখা যাচ্ছে যে এবি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে উচ্চতা এবং এসি হচ্ছে অতিভুজ তথা হাইপোটেনাস। অতএব পিথাগোরাসের নিয়ম অনুসারে অতিভুজ এসি ইকুয়াল টু হবে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ারের হোল রুট, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের হোল রুট, যেখান থেকে আমরা উত্তর হিসেবে পেলাম 5। অর্থাৎ এই রকেটের সরণের মান হলো 5, ম্যাগনিটিউড হলো 5 এবং অভিমুখ তথা ডিরেকশন হলো এ পয়েন্ট থেকে সি পয়েন্টের দিকে। কারণ এ পয়েন্ট হচ্ছে প্রাইমারি পয়েন্ট এবং সি পয়েন্ট হচ্ছে ফাইনাল পয়েন্ট। এছাড়াও আরো একটি স্পেশাল কেস মনে রাখুন, যখন বস্তুর প্রাথমিক ও শেষ অবস্থান একই হয় তখন কিন্তু সরণ 0 হয়, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট 0 হয়। কারণ বস্তুটির তো ডিসপ্লেসমেন্ট তথা অবস্থানের কোনো পরিবর্তনই হয়নি, তাহলে তার সরণ হবে কি করে? যেমন ধরুন, একটি ছাত্র বাড়ি থেকে স্কুলে গিয়ে আবার স্কুল থেকে বাড়ি ফিরে এলো। অনেকটা পথ অতিক্রম করলেও ছাত্রটির প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থান সেই একই, অর্থাৎ তার নিজের বাড়ি। সেই জন্য সরণের মান কিন্তু এই ক্ষেত্রে 0 হবে। এই একই ঘটনা ঘটে ঘড়ির ক্ষেত্রে। জাস্ট উদাহরণ হিসেবে বলছি, দেখুন ঘড়িতে রাত 12টার পরে আবার ঠিক 12 ঘন্টা পরে বড় কাঁটাটি 12র ঘরে চলে আসে বেলা 12টার সময়। অর্থাৎ প্রথম অবস্থান এবং শেষ অবস্থান এই বড় কাঁটাটির একই হয়ে যায়, অর্থাৎ সরণ 0 হয়ে যায়। এবার আমরা সরণ ও দূরত্বের মধ্যে কিছু পার্থক্য দেখে নেব এক ঝলকে। দেখুন, প্রথম হচ্ছে সরণের মান ও অভিমুখ দুইই আছে, এই জন্য সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। কিন্তু বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এটি হচ্ছে একটি স্কেলার রাশি, কারণ এর কোনো অভিমুখ নেই, জাস্ট মান আছে। দ্বিতীয় পার্থক্য হচ্ছে বস্তুর প্রথম ও শেষ অবস্থান একটি সরল রেখা দিয়ে যুক্ত করলে যে রৈখিক দূরত্ব পাওয়া যায় সেটাই হচ্ছে সরণের মান। কিন্তু দূরত্বের ক্ষেত্রে প্রথম অবস্থান থেকে শেষ অবস্থানে যেতে বস্তুটি মোট যে পথ অতিক্রম
করে তাকেই বস্তুটির দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলা হয়। এবং শেষ এবং সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সরণের ক্ষেত্রে সরণ যদি শূন্য হয় তাহলে অতিক্রান্ত দূরত্ব কিন্তু শূন্য নাও হতে পারে, কিন্তু দূরত্বের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব যদি শূন্য হয় তাহলে সরণ সর্বদা শূন্য হবে। বেসিক্যালি যে কথাটা আমি একটু আগে বললাম, যে ধরা যাক একটি ছাত্র বাড়ি থেকে স্কুলে 10 কিলোমিটার হেঁটে গিয়ে আবার সে 10 কিলোমিটার হেঁটে স্কুল থেকে বাড়িতে রিটার্ন এলো, তাহলে সে টোটাল 20 কিলোমিটার পথ অতিক্রম করলেও ছাত্রটির প্রথম অবস্থান এবং অন্তিম অবস্থান সেই একই, তার নিজস্ব বাড়ি। সেই জন্যই সরণের মান এখানে শূন্য হবে, কিন্তু অতিক্রান্ত দূরত্বের মান হবে 20 কিলোমিটার, যা হচ্ছে যাওয়া এবং আসা মিলিয়ে। এরপর আসছে আমাদের দ্রুতি, বা যাকে আমরা ইংলিশে স্পিড বলে বেশি চিনে থাকি। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে সচল বস্তুর অবস্থান পরিবর্তনের হারকে ওই বস্তুর দ্রুতি বলা হয়। একটা ব্যাপার এই ক্ষেত্রে খুব ভালো করে বুঝে নিন, অবস্থার পরিবর্তন হার বলতে বোঝানো হচ্ছে একক সময়ে বস্তু যে পরিমাণ দূরত্বকে অতিক্রম করছে। অর্থাৎ কোনো বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তু দ্রুতি বলা হয়। দেখুন, দ্রুতি ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই সময়। অর্থাৎ যেটা বললাম যে একক সময়ের ব্যবধানে একটি বস্তু কতটা দূরত্ব অতিক্রম করছে সেটাকেই দ্রুতি বা স্পিডের মাধ্যমে বোঝানো হয়। সিজিএস পদ্ধতিতে দ্রুতির একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে এর একক হলো মিটার পার সেকেন্ড। দেখুন, দ্রুতি আবার দুটি ভাগে বিভক্ত, সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড এবং অসমদ্রুতি বা নন ইউনিফর্ম স্পিড। এখন প্রশ্ন হলো, এই যে সমদ্রুতি বা অসমদ্রুতি এগুলো কাকে বলা হয়? দেখুন, কোনো সচল বস্তু যদি সবসময় একই সময়ের ব্যবধানে একই দূরত্ব অতিক্রম করে তখন ওই বস্তুর যে স্পিড বা দ্রুতি তাকে বলা হয় সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। এবং কোনো সচল বস্তু যদি একই সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করে তখন সেই বস্তুটির দ্রুতি বা স্পিডকে বলা হয় অসমদ্রুতি বা নন ইউনিফর্ম স্পিড। দেখুন, সমদ্রুতির এক্সাম্পল হিসেবে বলা যায়, সাপোজ ধরুন আপনি একদিন সকালে হাঁটতে বের হলেন এবং প্রতি 1 ঘন্টায় আপনি 10 কিলোমিটার করে পথ অতিক্রম করছেন। এটা হচ্ছে সমদ্রুতির এক্সাম্পল, একই সময়ের ব্যবধানে একই পরিমাণ পথ যখন আপনি অতিক্রম করছেন। অন্য আরেকদিন আপনি যখন সকালবেলা হাঁটতে বেরোলেন, আপনি প্রথম 1 ঘন্টায় 20 কিলোমিটার পথ গেলেন এবং পরবর্তী 1 ঘন্টায় 5 কিলোমিটার পথ গেলেন। এইটা হচ্ছে অসমদ্রুতির উদাহরণ, কারণ একই সময়ের ব্যবধানে ভিন্ন ভিন্ন পরিমাণ পথ অতিক্রম করছেন। প্রথমবার 20 কিলোমিটার, পরের বার 5 কিলোমিটার। এরপরে আসছে বেগ, বা যাকে আমরা ইংলিশে ভেলোসিটি নামে চিনে থাকি। দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে এই যে সরণের যে পরিবর্তন, এই সরণের পরিবর্তনের হারকে সচল বস্তুর বেগ বলা হয়, অথবা বলা যায় একক সময়ে কোনো সচল বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে থাকে তাকে বলা হয় ওই বস্তুর বেগ বা ভেলোসিটি। সরণ তথা ডিসপ্লেসমেন্টের যেরকম মান ও দিক দুটোই আছে, সেরকম বেগেরও কিন্তু মান ও দিক দুটোই আছে, অর্থাৎ ম্যাগনিটিউড এবং ডাইরেকশন দুটোই আছে। সেই জন্যই কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি। দেখুন, বেগ বা ভেলোসিটি ভি ইকুয়ালস টু হচ্ছে সরণ বাই সময়। ভেলোসিটি তথা বেগের একক হলো সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড এবং এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড। দেখুন, দ্রুতি বা স্পিডের মতো ভেলোসিটিও কিন্তু দুটি ভাগে বিভক্ত, সমবেগ এবং অসমবেগ, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটি এবং নন ইউনিফর্ম ভেলোসিটি। সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর বেগের মান ও দিক যদি অপরিবর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে বলা হয় ইউনিফর্ম ভেলোসিটি বা সমবেগ। এবং সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুর বেগের মান বা দিক অথবা মান এবং দিক দুটোই যদি পরিবর্তিত হয় তখন সেই বস্তুর বেগকে বলা হয় অসমবেগ বা নন ইউনিফর্ম ভেলোসিটি। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে একটি জলাশয় দেখা যাচ্ছে এবং সেখানে দুটি নৌকাও দেখা যাচ্ছে। এখন ধরে নিন যে একদম ওপরের নৌকাটা রামবাবুর এবং নিচের নৌকাটা হচ্ছে ঘনশ্যাম বাবু। এখন তাদের মধ্যে একটি রেস হলো যে কে তাদের মধ্যে সামনের ওই কাঠের ব্রিজটাতে নৌকা চালিয়ে সবার আগে পৌঁছাতে পারবে। তো রামবাবু প্রথমে কি করলেন, নৌকাটাকে একদম স্ট্রেট লাইন বরাবর চালিয়ে নিয়ে গিয়ে কাঠের ব্রিজকে ছুঁয়ে দিল এবং ঘনশ্যাম বাবু একটু বাঁকা ভাবে একটা ছোট্ট কার্ভেচার নিয়ে কাঠের ব্রিজটাতে পৌঁছালো। এখন দেখুন, আমরা ধরে নিলাম যে দুজনেরই নৌকার গতিবেগ ছিল 20 কিলোমিটার পার আওয়ার। তো রামবাবুর ক্ষেত্রে রেসের স্টার্টিং পয়েন্ট থেকে ব্রিজে যাওয়া অবধি তার নৌকার গতিবেগের যে ডিরেকশন ছিল সেটা একদম একটা স্ট্রেট লাইনকে ফলো করে গেছে। কিন্তু ঘনশ্যাম বাবু একটা ছোট্ট কার্ভেচার পথ বরাবর যাওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এ পয়েন্টে নৌকার গতিবেগ যে ডাইরেকশনে ছিল
বি পয়েন্টে কিন্তু অন্য ডাইরেকশন হয়ে গিয়েছিল। অর্থাৎ রামবাবু এবং ঘনশ্যাম বাবুর মধ্যে নৌকার গতিবেগের মান তথা ম্যাগনিটিউড সমান থাকলেও রামবাবুর নৌকার ডিরেকশন বরাবরই একই ছিল, একটা স্ট্রেট লাইন বরাবর, কিন্তু ঘনশ্যাম বাবুর ডিরেকশন বেশ কয়েকবার বদলে গেছে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতেই পারছি যে রামবাবুর নৌকা ছিল ইউনিফর্ম ভেলোসিটি, কিন্তু ঘনশ্যাম বাবুর নৌকা ছিল নন ইউনিফর্ম ভেলোসিটি। এক্ষেত্রে আরেকটা ব্যাপার মনে রাখুন, সমদ্রুতি বিশিষ্ট বস্তু কিন্তু সমবেগ বিশিষ্ট নাও হতে পারে। এর সব থেকে প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ঘড়ি। দেখুন ঘড়ির ক্ষেত্রে কি হয়, ঘড়ির ক্ষেত্রে যে ব্যাপারটা একটু আগে বলেছিলাম যে ঘড়ির কাঁটা একটি বৃত্তাকার পথ বরাবর সমদ্রুতিতে চললেও সমবেগে চলে না। এর কারণ হচ্ছে ঘড়ির যে কোনো কাঁটা, মিনিট বা সেকেন্ড বা ঘন্টার কাঁটা, সমদ্রুতিতে আবর্তন করার সময় প্রত্যেকটা মুহূর্তে কাঁটাটির গতির দিক কিন্তু পাল্টে যাচ্ছে ওই বৃত্তাকার পথের স্পর্শক তথা ট্যানজেন্ট বরাবর। এই জন্য ঘড়ির কাঁটার বেগ কিন্তু অসমবেগ অর্থাৎ নন ইউনিফর্ম ভেলোসিটি প্রকৃতির হয়ে থাকে। দেখুন দ্রুতি এবং বেগের মধ্যে প্রধান যে ডিফারেন্সগুলো সেগুলো হলো, দ্রুতি হচ্ছে অ্যাকচুয়ালি একটি স্কেলার রাশি, কিন্তু বেগ হচ্ছে ভেক্টর রাশি। সেকেন্ড হচ্ছে সমদ্রুতি বিশিষ্ট হলেও সমবেগ বিশিষ্ট কোনো বস্তু নাও হতে পারে, কারণ তার ডাইরেকশন চেঞ্জ হতেই পারে। কিন্তু কোনো বস্তু যদি সমবেগ বিশিষ্ট হয় সে কিন্তু অবশ্যই সমদ্রুতি বিশিষ্ট তাকে হতেই হবে। এবং থার্ড পয়েন্ট হচ্ছে গড় দ্রুতি অর্থাৎ অ্যাভারেজ স্পিড কিন্তু শূন্য হতে পারে না, কিন্তু বেগের ক্ষেত্রে গড় বেগ অর্থাৎ অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু শূন্য হতে পারে। দেখুন বাস্তব অভিজ্ঞতায় সমবেগে চলছে এরকম বস্তু খুবই কম দেখতে পাওয়া যায়। সাধারণত বেগের মান বা দিক অথবা মান ও দিক দুয়েরই পরিবর্তন ঘটে। এই রকম ক্ষেত্রে বলা হয় যে সেই বস্তুটি ত্বরণ বা অ্যাক্সিলারেশন নিয়ে চলছে। যেমন উদাহরণ হিসেবে বলা যায়, ট্রেন যখন স্টেশন থেকে ছেড়ে যায় তখন স্থির অবস্থা থেকে ট্রেনটির বেগ ধীরে ধীরে বাড়তে থাকে এবং কিছু সময় পরে ট্রেনটি নির্দিষ্ট গতিবেগে চলতে থাকে। ট্রেনটির বেগ যখন বাড়ছিল তখন ট্রেনটি কিন্তু ত্বরণ নিয়ে চলছিল অ্যাকচুয়ালি। অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বেগ পরিবর্তনের যে হার, যে রেট, তাকে বলা হয় ত্বরণ বা অ্যাক্সিলারেশন। বেগের মতন ত্বরণেরও মান ও অভিমুখ দুটিই আছে, সেই জন্য ত্বরণও হলো একটি ভেক্টর রাশি। দেখুন ত্বরণ এফ ইকুয়ালস টু বেগের পরিবর্তন বাই সময়। এর সিজিএস ইউনিট হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই ইউনিট হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখুন বেগের মতো ত্বরণও কিন্তু দুটি ভাগে বিভক্ত, সমত্বরণ এবং অসমত্বরণ। যদি একই সময়ের ব্যবধানে কোনো বস্তুর বেগের পরিবর্তনের যে হার সবসময় সমান হয় তখন ওই বস্তুর ত্বরণকে বলা হয় সমত্বরণ, এবং একই সময়ের ব্যবধানে যদি বস্তুর বেগের পরিবর্তনের হার সমান না হয় তখন তাকে বলা হয় অসমত্বরণ। দেখুন সমত্বরণের উদাহরণ হিসেবে বলা যায়, ধরুন একটি উঁচু জায়গা থেকে একটি বলকে ফেলে দেওয়া হলো। এখন বলটি অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনে নিচের দিকে পড়তে থাকবে। এখন এই নির্দিষ্ট স্থানে অভিকর্ষজ ত্বরণের মান সবসময় স্থির হয়, যেটা আমরা এখন জানি, বা যারা জানেন না আস্তে আস্তে জেনে যাবেন যখন আরো আমরা ডেপথে যাব। সাধারণত গ্র্যাভিটি অ্যাক্সিলারেশনের মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং অসমত্বরণের উদাহরণ হিসেবে বলা যায়, পেন্ডুলাম ঘড়ির যে পিণ্ডটা থাকে না, তার যে ত্বরণ সেটা বিভিন্ন স্থানে কিন্তু বিভিন্ন রকম হয়। তবে খুব ভালো করে মনে রাখবেন, দুই প্রান্তিক অবস্থানে পেন্ডুলামের ত্বরণ তথা অ্যাক্সিলারেশন সব থেকে বেশি হয় অর্থাৎ ম্যাক্সিমাম হয়। এখন পেন্ডুলামের অ্যাক্সিলারেশন কেন শেষ দুটি পয়েন্ট সব থেকে ম্যাক্সিমাম হয় সেটা বুঝতে গেলে একটু ওয়েট করতে হবে, কারণ তার আগে পেন্ডুলামের উপর গ্র্যাভিটি, টেনশন, ফ্রিকশন এর এফেক্ট গুলো বুঝতে হবে। তো পেন্ডুলাম নিয়ে আমি এই ভিডিওতে বিশেষ কিছু বলবো না, কারণ মনে রাখতে হবে যে এই পেন্ডুলামের উপর একটা বিশাল বড় চ্যাপ্টার আছে ফিজিক্সে, সিম্পল হারমোনিক মোশন। যখন এই চ্যাপ্টারটা পড়াবো তখন আমরা পেন্ডুলামের বিভিন্ন ফান্ডা নিয়ে খুবই ডিটেলে আমরা আলোচনা করে দেবো। এই মুহূর্তে শুধু এইটুকুই মনে রাখুন, পেন্ডুলামের ত্বরণ বা অ্যাক্সিলারেশন ম্যাক্সিমাম হয় লাস্ট দুটি পয়েন্টে, অর্থাৎ আমাদের ছবি অনুসারে এ এবং বি পয়েন্টে, এবং সব থেকে কম তথা মিনিমাম হয় মিডল পয়েন্ট অর্থাৎ সি, যেটাকে আমরা এখানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বলেছি। এরপরে আসছে মন্দন, বা যাকে আমরা ইংলিশে রিটার্ডেশন নামে চিনে থাকি। প্রথমেই বলে রাখা ভালো, ত্বরণের মতো মন্দনে একটি ভেক্টর রাশি যার মান এবং অভিমুখ অর্থাৎ ভ্যালু এবং ম্যাগনিটিউড দুটোই আছে। মন্দনের কিছু বাস্তব উদাহরণ দিয়ে মন্দন ব্যাপারটি কি সেটা আমরা প্রথমে বুঝে নেব।
দেখুন, স্টেশনে যখন চলন্ত ট্রেন ঢোকে তখন ট্রেনটি থামবার ঠিক আগে সেই ট্রেনের বেগ ধীরে ধীরে কমতে থাকে, অথবা কোনো বস্তুকে উপর দিকে ছুড়ে দিলে বস্তুটির বেগ ক্রমশ কমতে থাকে। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে সময়ের সাথে সাথে বস্তুর বেগ কমে যাওয়ার যে রেট, তাকেই বলা হয় মন্দন বা রিটার্ডেশন। ত্বরণের মতো মন্দন F ইকুয়ালস টু বেগ কমে যাওয়ার হার বাই সময়, এবং এক্স্যাক্টলি ত্বরণের মতো এরও একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এবং এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেসিক্যালি দেখুন, ত্বরণের এক্স্যাক্ট রিভার্সই হলো মন্দন। দেখুন, ত্বরণ বা মন্দন অর্থাৎ অ্যাক্সিলারেশন বা রিটার্ডেশন F ইকুয়াল টু V মাইনাস ইউ বাই টি, যেখানে V হচ্ছে অন্তিম বেগ, ইউ হচ্ছে প্রাথমিক বেগ এবং টি হচ্ছে সময়। অর্থাৎ V মাইনাস ইউ বেসিক্যালি ডিনোট করছে বেগ পরিবর্তনের হারকে। এখন আমরা দুটো বস্তুকে কনসিডার করে নিলাম। প্রথম বস্তুর প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 20 কিলোমিটার পার আওয়ার এবং অন্তিম বেগ V ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার, এবং দ্বিতীয় বস্তুর প্রাথমিক বেগ ইউ ইকুয়াল টু 40 কিলোমিটার পার আওয়ার এবং অন্তিম বেগ V ইকুয়াল টু 20 কিলোমিটার পার আওয়ার। এখন F ইকুয়াল টু V মাইনাস ইউ বাই টি, এই যে সূত্রটা, এই সূত্র থেকে প্রথম বস্তুর জন্য V ইকুয়াল টু 40 বসে গেল, মাইনাস ইউ ইকুয়াল টু 20 বসে গেল, এবং আমরা ধরে নিচ্ছি এই যে বেগের যে পরিবর্তন, এই বেগের পরিবর্তনটা 1 ঘন্টার মধ্যে ঘটেছে। তাই টি ইকুয়াল টু আমরা 1 বসিয়ে নিচ্ছি এবং সেখান থেকে আমরা +20 পেয়ে গেলাম। এবং দ্বিতীয় বস্তুর জন্য V ইকুয়াল টু 20 বসছে এবং ইউ ইকুয়াল টু 40 বসছে, এবং সেই একই ভাবে আমরা ধরে নিচ্ছি এই যে বেগের যে পরিবর্তন, এই যে ভেলোসিটির যে পরিবর্তন হচ্ছে, এটা 1 ঘন্টার মধ্যে হয়েছে। সেই জন্য টি ইকুয়াল টু 1 বসিয়ে দিচ্ছে এবং সেখান থেকে আমরা পাচ্ছি -20। এবার একটা ব্যাপার ভালো করে বুঝুন, এই যে +20 প্লাস বেসিক্যালি ডিনোট করছে বেগ বৃদ্ধির হারকে, অর্থাৎ বেগ যে বেড়ে গেছে 20 থেকে 40, প্রাথমিক বেগ 20 থেকে 40 যে এই যে বেড়ে যাওয়ার যে হার, সেই জন্য হচ্ছে কি এখানে প্লাস আসছে। অর্থাৎ এটা বেসিক্যালি আপনার অ্যাক্সিলারেশনকে ডিনোট করছে, এবং -20 মাইনাস বেসিক্যালি ডিনোট করছে প্রাথমিক বেগ ছিল 40, সেটা কমে হয়ে গেল 20, অর্থাৎ মন্দনকে ডিনোট করছে, অর্থাৎ রিটার্ডেশনকে ডিনোট করছে এই -20। এছাড়াও আরো দুটি ইম্পর্টেন্ট ব্যাপার মনে রাখুন, যে বস্তুর বেগ থাকলেও ত্বরণ কিন্তু নাও থাকতে পারে। এর কারণ হচ্ছে বস্তু সমবেগে চললে ওর বেগের পরিবর্তন হয় না, অতএব বস্তুটির ত্বরণ থাকে না, অর্থাৎ সমবেগে চলমান বস্তুর কিন্তু ত্বরণ সবসময় শূন্য হয়। এবং শেষ পয়েন্ট হচ্ছে, কোন সচল বস্তুর গতিপথের কোনো অবস্থানে বস্তুর বেগ শূন্য হতে পারে, কিন্তু ওই মুহূর্তে বস্তুর ত্বরণ কিন্তু থাকতে পারে। যেমন ধরুন, কোন বস্তুকে উপর দিকে ছুঁড়ে দিলে বস্তুটির বেগ ক্রমশ কমতে থাকে, সর্বোচ্চ অবস্থানে অর্থাৎ ম্যাক্সিমাম হাইটে উঠলে বস্তুটি কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে যায় এবং এই টাইমে বস্তুটির বেগ শূন্য হয়। কিন্তু ওই সময়েও মনে রাখবেন বস্তুটির কিন্তু ত্বরণ থাকে, আর এই ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের মতো এবারও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে, এবং বংডেমি চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ও বেল বাটনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে পরবর্তী যখন ভিডিওগুলি বেরোবে তার যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।